আকাশসীমা পুরোপুরি বন্ধ করে ভারতে পাকিস্তানের মিসাইল হামলা। ইসলামাবাদের অভিযানের পাল্টা জবাব দেয়া হচ্ছে বলছে দিল্লি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে ছাত্র জনতার টানা অবস্থান। বিকেলে গণজমায়েত। এ লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের। যে পর্যন্ত সফল না হবে এ পর্যন্ত আমরা ছাড়বো না রাজপথ, জীবন দেব তারপরে ছাড়বো না। আওয়ামী লীগ যতক্ষণ নিষিদ্ধ করেনি ততক্ষণ আমরা রাজপথে থাকবো। 2024 সালে তো গণঅভ্যুত্থানে আমরা সফল হয়েছিলাম, এবারে ইনশাআল্লাহ হব। সমতায় নয়, ন্যায্য অধিকার দেওয়ার মাধ্যমে নারীর সম্মান নিশ্চিত করেছে ইসলাম, বলছেন চিন্তাবিদরা। কোরআন হাদিসের খণ্ডিত জ্ঞানে ছড়ায় বিতর্ক। আমি নিশ্চয়ই বনি আদমকে সম্মানিত করেছি। এই বনি আদম বলতে নারী পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা বুঝিয়েছে। নারী হিসাবে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে, মর্যাদাগতভাবে পুরুষের সাথে কোনো প্রকার তারতম্য ইসলাম করেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে নারী হিসাবে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি এবং মর্যাদা দেওয়া হয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভোর থেকে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরুর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের উদমপুর ও পাঠানকোটে বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রাহ্মোস মিসাইলের একটি ভান্ডার। অভিযানে ব্যবহার করা হয়েছে ফাতা-1 মিসাইল। আদমপুরে ভারতের একটি S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ, যদিও তা অস্বীকার করেছে দিল্লি। ভারতের আকাশে পাকিস্তানি ড্রোন টহল দিচ্ছে বলেও দাবি করা হয় পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে। বলা হয়, পাকিস্তানের ভূমি, মানুষ ও সার্বভৌমত্বের উপর আঘাতের উপযুক্ত জবাব দিতেই শুরু করা হয়েছে এই মিশন। অভিযানে টার্গেট হওয়া বিমান ঘাঁটিগুলো ব্যবহার করেই পাকিস্তানে হামলা চালানো হয়েছিল এমন দাবি ইসলামাবাদের। এর আগে তাদের 3টি বিমান ঘাঁটিতে ভারত মিসাইল ছুড়েছিল বলে দাবি করে পাকিস্তান। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলেও জানায়। এবার ভারতে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম PTV। বলছে, হ্যাক করা হয়েছে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ওয়েবসাইট। PTVর প্রতিবেদনে বলা হয়, হ্যাকিংয়ের শিকার প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, BSF, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি, মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এছাড়া দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, BJPর অফিসিয়াল ওয়েবসাইটেও চালানো হয়েছে সাইবার অ্যাটাক। আক্রান্ত হয়েছে 2500-এর বেশি নজরদারি ক্যামেরা। দাবি করা হয়, অপারেশন বুনিয়ান উন মারসুসের অংশ হিসেবেই এই হামলা। সমন্বিত সাইবার হামলায় ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত বলে দাবি করলেও সেটি অস্বীকার করেছে দিল্লি। শনিবার ভোর থেকে পাকিস্তানি হামলার টার্গেট হয়েছে ভারতের একাধিক স্থান, নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি, পাল্টা জবাব দেয়া হচ্ছে ইসলামাবাদকে। তবে সামরিক স্থাপনা আক্রান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তারা। দেশটির অন্তত 26টি স্থানকে টার্গেট করে হামলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। এর মধ্যে রয়েছে বারমুল্লা, শ্রীনগর, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, জয়সলমীরের মতো সীমান্তবর্তী এলাকাগুলো। জম্মুর রাজৌরিতে পাকিস্তানি গোলার আঘাতে উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানিয়েছে। সীমান্তবর্তী শহরগুলোয় পাকিস্তানি ড্রোন দেখা যাচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি ব্যাপক গোলাগুলি চলছে জানিয়েছে এমন তথ্য। দর্শক, ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব শামীম কামাল যমুনা টেলিভিশনে। আপনার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। ভারত পাকিস্তান উত্তেজনা তো বেড়েই চলছে, আমরা প্রতিনিয়ত সংবাদে সেটা দেখাচ্ছি। আপনার কাছে যেটি প্রশ্ন, এই যে পাল্টাপাল্টে বড় হামলা, এতে কি সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বাড়ছে? এটি বললে কি আসলে ভুল হবে?
জি, আপনাকে ধন্যবাদ। পাল্টা আঘাত চলছে, এটা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি। কিন্তু এটাকে সর্বাত্মক যুদ্ধের আমরা এখনো বলবো না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইবার ওয়ার হচ্ছে বা আকাশ যুদ্ধ হচ্ছে। এবার খেয়াল করুন যে এই প্রথমবারের মতো এক দেশ আর এক দেশের গভীরে মানে ডেপথে আক্রমণ করতে শুরু করেছে। ভাওয়ালপুরে যে আক্রমণটা পাকিস্তান করেছে, যেখানে আপনার জয়শ-ই মোহাম্মদ বা লস্করে তৈবার ঘাঁটি আছে বলে উল্লেখ করছে, এবং সেখানে আজহার মাসুদ তার পরিবারের লোকজন 10 জন মতো নিহত হয়েছে বলে সে স্বীকার করেছে। তো সবকিছু মিলে এই প্রথমবারের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগে যেমন একদম সীমান্তবর্তী এলাকায় আঘাত পাল্টা আঘাত হতো, এবার কিন্তু ভিতরে প্রবেশ করছে। কিন্তু আমরা এখনো যেটা আশার আলো দেখতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড অফেন্সিভ শুরু হবে না ততক্ষণ পর্যন্ত এটাকে সর্বাত্মক যুদ্ধ বলা যাবে না। যদিও এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র এয়ারক্রাফট ব্যবহার হয়েছে এবং ভূপাতিত হয়েছে, যেমন ভারতের রাফাল যদি ভূপাতিত হয়ে থাকে বা হয়েছে, সেক্ষেত্রে ভারতের S-400 এটা কিন্তু একটা খুব প্রভাবশালী অস্ত্র, যেটা নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ধরনের ক্ষয়ক্ষতি ইন্ডিকেশন দিচ্ছে যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে, এবং প্রাথমিক পর্যায়ে ভারতের দিক থেকে অসামরিক এবং টার্গেট সিলেকশনের ব্যাপারে যে কেয়ারফুল সতর্কতার কথা বলছে, এখন কিন্তু সেই সীমাটা ছাড়িয়ে গেছে। এখন একদম পরিকল্পিতভাবে সামরিক স্থাপনাগুলোতে আঘাত পাল্টা আঘাত চলছে। সুতরাং এখানে যুদ্ধের উত্তাপ বাড়ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আশার আলো যেটা আবার আমি বলি যে যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড অফেন্সিভ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে সর্বাত্মক যুদ্ধ বলা যাবে না। জি, আরেকটি বিষয় একটু আলোকপাত করবেন, আপনার কাছে জানতে চাই এই যে সংঘাত সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলতে পারে, একটু জানাবেন। অলরেডি সাটেল ডিপ্লোম্যাসি শুরু করেছে এই যুদ্ধকে প্রশমিত করতে। আমরা ধারণা করছি আপনার কাছে আর জানতে চাচ্ছেন যে এই যে সংখ্যা সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব পড়বে। জনাব শামীম কামাল, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে সংখ্যা যেটির কথা আমরা বলছি সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলতে পারে। জি, কি বিষয়ে প্রভাব পড়তে পারে আমি শুনতে পারিনি। জি, আমি আবারও আপনাকে প্রশ্নটি করছি, যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে সংখ্যা সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলতে পারে। বাংলাদেশে এটার বড় ধরনের একটা প্রভাব পড়বে, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে তো বড় ধরনের প্রভাব আছেই, এবং আমরা যতক্ষণ পর্যন্ত যুদ্ধটা একেবারে থেমে যাবে না বা প্রশমিত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুটা হলেও ঝুঁকি আছে। বাণিজ্য প্রায় শূন্যের কোঠায়। আপনি জানেন ভারতের সাথে বাংলাদেশের অনেক বড় বাণিজ্য, প্রায় $14 বিলিয়ন গত বছর যেটা হয়েছিল, তো সেটা তো এখন একদম শূন্যের কোঠায় আসছে। কিন্তু আমরা যে জিনিসটা গত 2 দিনে লক্ষ্য করলাম যে এই যুদ্ধের দামামার বা এই যুদ্ধের অন্তরালে বাংলাদেশে পুশিনের মতো ঘটনা ঘটছে। যেমন গত পরশুদিন এবং গতকালকেও প্রায় 2 শতাধিক পুশিনের চেষ্টা হয়েছে, এবং সীমান্তবর্তী অনেক এলাকায় মানে বিজিবি বিএসএফ এর মধ্যে সমস্যা হয়েছে, বা এলাকাবাসী বা ভারত বাংলাদেশিদের মধ্যে সমস্যা হয়েছে। সো এটাকে কিন্তু কোনো প্যাকেজ আকারে চিন্তা ভাবনা করতে হবে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা এমনটা খবর পেয়েছি যে গুজরাট থেকে সামরিক বিমানে প্রায় 200 তথাকথিত বাংলাদেশিদেরকে তারা ত্রিপুরায় নিয়ে আসছে, এবং এটা বিভিন্ন বর্ডার দিয়ে পুশিন করার চেষ্টা করছে, বিশেষ করে খাগড়াছড়িতে। এটা অত্যন্ত ইনঅ্যাক্সেসিবল জায়গায়। সুতরাং এটা ধরে নিতে হবে যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করা, এই পুশিন চেষ্টা করা, এটা কিন্তু পুরোটাই একটা প্যাকেজ। তার মানে হচ্ছে ভারতের সাথে 5ই আগস্টের পরে যে সম্পর্কের অবনতি হয়েছে সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। সুতরাং এটা একটা বড় একটা উদ্বেগের বিষয়। সামরিক যুদ্ধের উত্তাপ আমাদের এখানে না পৌঁছালেও বাণিজ্য সহ অন্যান্য বিষয়গুলির উপরে বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়বে। সুতরাং আমাদেরকে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে বিষয়টার উপরে, এবং বাংলাদেশ একেবারে মানে নিরপেক্ষ অবস্থান থেকে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে, এবং যেটা হওয়া উচিত। সুতরাং এখানে আমাদের সবচেয়ে সতর্ক থাকতে হবে যেন এই যুদ্ধের অন্তরালে, এই যুদ্ধের আড়ালে ভারত তার অন্যান্য এজেন্ডা গুলি বাস্তবায়ন করতে না পারে। আমি এখানে জি অবশ্যই, এবং বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার সঙ্গে। ধন্যবাদ জনাব শামীম কামাল আমাদের সময় দেওয়ার জন্য। চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিবৃতির মাধ্যমে তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। শনিবার পাক সেনাপ্রধানের সাথে ফোনালাপ হয়
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পাশাপাশি ভারতকেও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে মার্কো রুবিও। সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে অনুরোধ করেছেন ইসলামাবাদ ও নয়াদিল্লিকে। বৈরী অবস্থা নিরসনে প্রয়োজনে সব রকম সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, দিয়েছেন এমন আশ্বাসও। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে 36 ঘন্টারও বেশি সময় ধরে চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। বিকেল 3টায় শাহবাগ সহ সারা দেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে হবে গণজমায়েত। এখন শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল আর স্লোগানে মুখরিত আশপাশ। শুক্রবার রাতে 3 দফা দাবির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়াদের। তাদের দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করার দাবি জানানো হয়েছে। জারি করতে হবে জুলাই ঘোষণাপত্র। আন্দোলনরতরা বলেন, এ লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। 5 আগস্ট জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তার আইনি ভিত্তি দেওয়ার লড়াই। আমাদের আন্দোলনের আপডেট হলো 2টা, 1 জুলাইকে ঘোষণা দিতে হবে আর দ্বিতীয়ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা চেষ্টা করো, আমরা চেষ্টা করে যাচ্ছি। যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লকের ব্যারিকেড চলবে। পুরো দেশের মানুষের যেভাবে নির্মমতা দেখিয়েছে, এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। আমাদের বাধ্য হয়ে আবার রাজপথে নামতে হয়েছে এবং আমরা এতটুকু ইনশাআল্লাহ নিশ্চিত যে আমরা এই দাবিটা আদায় করে ঘরে ফিরতে পারবো। শাহবাগের বর্তমান অবস্থা একটু জানতে চাই সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তিনি আছেন শাহবাগে। তানভীর, রাতভর থেকেই তো আমরা শুনছি অবরোধকারীরা অবস্থান করছেন। সকালে নিশ্চয়ই এটার ব্যতিক্রম হয়নি। একটু জানাবেন যে এখন আপনি কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? ছোঁয়া রাতের মতোই অবস্থা এখনও শাহবাগে, এবং যে শাহবাগ মোড়টি রয়েছে সেই মোড় পুরোটাই এখন আন্দোলনকারীদের দখলে, এবং সেটি সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি যে আসলে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমি আপনাকে এই মুহূর্তে এই আন্দোলনটা ঠিক যে জায়গাটাতে হচ্ছে সেই জায়গাটি আপনাকে দেখাতে চাই। এখানে আসলে জনসমাগম বলেন, গণজমায়েত বলেন, যেটি বলেন, এখানে কিন্তু সেটি আছে এবং এখানে প্রতি মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে এবং অনেকেই আসছে। একটু আগেও আমরা দেখেছি একটি মিছিল নিয়ে বড় একটি দল, বড় একটি অংশ এখানে যে আন্দোলনটি হচ্ছে শাহবাগে যে গণজমায়েত কর্মসূচি, সেখানে কিন্তু তারা যোগ দিয়েছেন। এবং এখানে একটু পরপরই ঘোষণা দেওয়া হচ্ছে এবং মাইকে বলে দেওয়া হচ্ছে যাতে এই শাহবাগ এলাকায়, যেহেতু এখানে বেশ কয়েকটি হাসপাতালের অবস্থান, সেহেতু এখানে যেন কোনো ধরনের কোনো অ্যাম্বুলেন্সের চলাচলে ব্যাঘাত না ঘটানো হয়। অ্যাম্বুলেন্সগুলোকে যেন ঢুকতে দেওয়া হয়, যেসব গাড়িতে রোগী থাকবে সেসব গাড়িগুলোকে যেন এখানে ঢুকতে দেওয়া হয়। এছাড়া অন্য যে সকল গাড়ি থাকবে সেগুলোকে যেন এখানে ঢুকতে না দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে এখানে আসলে যান চলাচল একদমই নেই। এখানে যে 4 রাস্তা রয়েছে, 4 রাস্তায় আসলে যান চলাচল একদমই বন্ধ এবং এখানে চারপাশে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সেই ব্যারিকেডগুলোও কিন্তু এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। সেই ব্যারিকেডগুলো ওভাবেই রয়েছে এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি তারা কেন এসেছেন এবং যে সকল বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো রয়েছে, যেমন বলা হচ্ছে যে এখানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ আসছেন এই আন্দোলনে যোগ দিতে এবং সে অনুযায়ী তারা বলেছেন, সে প্রশ্নের জবাবে তারা বলেছেন যে না, এখানে আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসেছেন। জুলাই অভ্যুত্থানের যে সকল জুলাই ওয়ারিয়র্স রয়েছেন তারা এসেছেন। এখানে এনসিপি আছে, জামাতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে এবং নির্যাতিত যে সকল বিডিআর সদস্যরা রয়েছে তারাও এখানে আছেন। এবং এর বাইরেও আমরা বলেছিলাম যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আসলে ঠিক কতটুকু অগ্রগতি হয়েছে এবং তাদের লক্ষ্যটা কি, কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান। তারা বলেছেন যে আওয়ামী লীগের যে বিগত 16-17 বছরের যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন, সেগুলোর কারণেই এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের কারণে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে তারা সরে দাঁড়াবেন না। জি তানভীর, এবং আপনার মাধ্যমে শাহবাগের পরিস্থিতিও দেখছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ইসলামে নারীকে পুরুষের চেয়ে অধিক সম্মানিত করা হয়েছে। কোরআন ও হাদিসে সংক্রান্ত অসংখ্য দলিল রয়েছে বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। বলছেন সব ক্ষেত্রে সমান অধিকার নয়, বরং প্রাপ্য অধিকার দেওয়ার কথা বলেছে ইসলাম। সমতার তুলনায় ন্যায্যতা বেশি গুরুত্বপূর্ণ বলে জানান চিন্তাবিদরা। অনেকে পরিকল্পিতভাবে ইসলামকে বিতর্কিত করতে কোরআন ও হাদিসের খণ্ডিত আদেশ নিষেধ নিয়ে বিতর্কে জড়ান বলে উল্লেখ করেন তারা। রিয়াজ রায়হানের রিপোর্ট।
প্রায় ১৫০০ বছর পূর্বের আরব, যখন কন্যা সন্তানের জন্ম মন খারাপের কারণ হতো পরিবারের, উৎসবের বদলে আয়োজন হতো জীবন্ত পুঁতে ফেলার, সেই আরবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে পবিত্র কোরআন, যাতে স্পষ্ট করা হয়েছে নারীর অধিকার, মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা কতটা, এমন প্রশ্ন ঘুরে ফিরে আসে নানা ঘটনায় ভর করে। এ যেমন এবার এসেছে নারী বিষয়ক সংস্কার কমিশন ঘিরে। কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে ইসলামী সংগঠনগুলো। বিতর্কে না গিয়ে বরং ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে শোনা যাক একজন নারীর মুখে। সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। এর অর্থ হলো আমি নিশ্চয়ই বনি আদমকে সম্মানিত করেছি। এই বনি আদম বলতে নারী পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কাজে নারী পুরুষ উভয়কেই কিন্তু আল্লাহ সম্মানিত করেছেন। দ্বিতীয় বলবো কি, আল্লাহ তাআলা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যেই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন নারীকেও, সেটা আমরা জানি যে আল কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তারা, অর্থাৎ যে সকল মুসলিম নারী এবং পুরুষ, তাহলে কি হয়, তারা যদি মুমিন হয়, তারা সত্যবাদী হয়, সবরকারী হয়, রোজাদার হয়, নামাজি হয়, সাদাকা দানকারী হয়, চরিত্রের হেফাজতকারী হয়, ইত্যাদি ইত্যাদি, তাদের প্রতিদান সমান। কাজে এইসব জায়গাতেও কিন্তু আল্লাহ তাআলা সমান বলেছেন। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে যেমন পুরুষদের চেয়েও নারীকে অধিক সম্মানিত করা হয়েছে, তেমনি 6টি মূল হাদিস গ্রন্থ বা সিয়াসিত্তায়ও নারীর মর্যাদার কথা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কেউ যদি দুটি কোনো বর্ণনায় 3টি কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর তাদের সাথে সদাচরণ করে, বৈষম্য না করে, উত্তম আচরণ করে, সঠিক তারবিয়া তাদেরকে দেয়, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি জান্নাতে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে। এই সুসংবাদ কিন্তু 3টির জায়গায় 10টি ছেলে সন্তান লালন পালন করার ক্ষেত্রেও কিন্তু বলা হয়নি। কোরআন কারীমের দিকে আপনি তাকালে দেখতে পাবেন সেখানে সূরাতুন নিসা অর্থাৎ নারীদের সংশ্লিষ্ট সূরা রয়েছে বিশাল বড় আয়তনের, অথচ পুরুষ সংশ্লিষ্ট কোনো সূরা আলাদা করে এরকম কোরআনে কিন্তু আপনি পাবেন না। নারী হিসাবে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে, মর্যাদাগতভাবে পুরুষের সাথে কোনো প্রকার তারতম্য ইসলাম করেনি, বরং কোনো ক্ষেত্রে নারী হিসাবে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি এবং মর্যাদা দেওয়া হয়েছে। নারীর অধিকার মর্যাদা প্রশ্নে সবচেয়ে বেশি বিতর্ক সম্পত্তির বণ্টন নিয়ে। বিজ্ঞজনরা বলছেন সমতার প্রশ্নে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে নারীরা, তাই নারীর ক্ষেত্রে সমতার চেয়ে ন্যায্যতায় বেশি গুরুত্ব দেয় ইসলাম। সবাই বাবা মার সম্পদে সমান যেন অধিকার পায় বা সমান যেন হিস্সা পায়। তো ব্যয়ের ক্ষেত্রেও আপনি এরকম সমান হওয়ার কোনো দাবি করেছেন কিনা? বাবার সম্পদে বা মায়ের সম্পদে ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায়। এই একটা জায়গা ধরে আমরা যদি বলি যে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তো এটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং হাস্যকর হবে। একই সাথে এই কন্যা সন্তান আরো অনেক জায়গা থেকে সম্পদ পাচ্ছে এবং এমন অনেকগুলো জায়গা আছে যেখানে শুধু মেয়েই পাচ্ছে, ছেলে পাচ্ছেই না। আপনি শুধুমাত্র একটা জায়গা দেখেছেন। এই নারী যখন স্ত্রী হবেন তখন কিন্তু স্বামী থেকে তিনি সম্পদ পাবেন। এই নারী যখন কারোর মা হবেন তখন কিন্তু সন্তান থেকেও তিনি সম্পদ পাবেন। আবার তিনি যখন স্ত্রী হিসাবে কারোর সাথে বৈবাহিক জীবন শুরু করবেন তখন কিন্তু মোহর পাবেন, ছেলে কিন্তু সেখানে কিছুই পাবে না। মেয়েরা ইদ্যৎকালীন একটি খোরপোশ পায়, মানে তালাক হয়ে গেলে 3 মাসের জন্য সেটা সে পাবে এবং এটা কুরআনের নির্দেশ। এবং আরেকটি ব্যাপার কি, এটা অনেকেই আমরা খেয়াল করি না বা জানি না, কুরআনে সূরা বাকারার 233 নম্বর আয়াত পড়লে দেখা যায় যে ব্রেস্ট ফিডিং এর সময় যদি কোনো কারণে তালাক হয়ে থাকে এবং মাটি ব্রেস্ট ফিডিং করছে বাচ্চাকে, তখন কিন্তু একটি পারিশ্রমিকের আকারে কিছু একটা খরচ তাকে দিতে হবে। ওই বাচ্চার ভরণ পোষণ সবসময়ই কিন্তু ওই বাচ্চাটির পিতার কাছেই থাকবে, পিতার উপরেই ন্যস্ত থাকবে বা তার ফ্যামিলির উপর। কাজে এখান থেকেও কিন্তু সে পাচ্ছে। এই দুই ইসলামী চিন্তাবিদ বলছেন ইসলাম সম্পর্কে পুরোপুরি জানার বদলে খণ্ডিত জ্ঞানে বিতর্ক বাড়ে বেশি। আমাদের কালচারাল থিঙ্কিং এবং সামাজিক ভুল বুঝাবুঝির কারণে এবং কোরআনকে আমরা সেভাবে জানি না, এটাকে আমরা বাস্তবে যে প্রয়োগ করব সেটাও বুঝি না, এই কারণে। এবং এই ইসলামের জ্ঞানের অভাব কিন্তু আমাদের পূরণ করতে হবে। আমাদের কোরআন শুধু পড়লে হবে না, এটা অর্থসহ বুঝে ব্যাখ্যাগুলোও পড়তে হবে, তাহলে কিন্তু আমাদের মধ্যে জ্ঞান ছড়াবে। এবং আমি বলবো যে এখানে আমরা আমাদের আলেম সমাজে যাতে এগিয়ে আসেন, যে ইসলামের এই যে নারী সংক্রান্ত বিষয়গুলো সেগুলো যাতে আমরা বুঝতে পারি ভালোভাবে। নারী অধিকার নিয়ে কথা বলাটা এটা অনেকটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়েছে। আপনি যখন নারীর অধিকারের উপর সোচ্চার থাকবেন তখন সমাজ, গণমাধ্যম, আজকের পৃথিবী, আজকের সভ্যতা সবাই আপনাকে ভালো চোখে দেখবে। অর্থাৎ আপনি একটা অনুকূল পরিবেশের মধ্যে নারী অধিকার নিয়ে কথা বলছেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা ইসলামের শুরুতে যখন নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন, তখন কিন্তু নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে সমাজের মানুষ
মানুষ দর্শনীয় মনে করত, এটাকে মানুষ নিজের জন্য লজ্জাস্কর মনে করত। সেই সমাজের উপর দাঁড়িয়ে, সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নারীর অধিকারকে সমুন্নত করেছেন। অর্থাৎ আপনি বলতে পারেন একটা সমাজে নারীর অধিকার যখন মাটির নিচে চাপা দিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তুলে এত উচ্চতায় নিয়ে গেছেন যে কোনো বাবার জন্য কন্যা সন্তানের বাবা হওয়াটা, কোনো মায়ের জন্য কন্যা সন্তানের মা হওয়াটা গৌরবের বিষয় পরিণত হয়েছে। ইসলামে নারীর মর্যাদা প্রসঙ্গে নারীদেরকেই আরও সোচ্চার হতে হবে বলে মনে করেন চিন্তাবিদরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, প্রয়োজন নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা। কথা বলেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। সকালে রাজধানীর লালবাগ কেল এলাকায় 5 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযানের সময় কথা বলেন তিনি। জানান, ডেঙ্গুর মৌসুমে যাতে প্রকোপ না বাড়ে সে কারণেই এই অভিযান। আসন্ন বর্ষার মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জুন থেকে 23টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চলবে মশক নিধন কার্যক্রম।